আজ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা আজ আন্দোলনে মুখরিত এবং অনেকে মারা গেছে। তো আন্দোলনের পিছনে কোনো না কোনো বিষয় কোনো না কোনো সাবজেক্ট লুকিয়ে থাকে। তো 1993 সালে 21শে জুলাই আন্দোলনের পিছনে একটাই সাবজেক্ট একটাই বিষয় লুকিয়েছিল যে তৎকালীন সময়ে বামফ্রন্টের সরকার পশ্চিমবঙ্গে পরিচালিত হচ্ছিল, তাদের মেশিনারি বিশেষ করে শাসক যন্ত্র বলতে গেলে পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন এবং এবিডিএ নামক শিক্ষক সংগঠন, এই তিনটা মেশিনারিকে কাজে লেগে তারা এবং তার সর্বশেষ তাদের সাথে দোসর হিসাবে কাজ করতো হারমাত বাহিনী গ্রামাঞ্চলে, গ্রামের শহরে, যাদেরকে আমরা লিটাল বাহিনী বলি, যেটাকে আমরা হারমাত বাহিনী লিটাল বাহিনী বলি, তারা ভূমিকা পালন করতো। কেন? নিরীহ মানুষদের রাস্তা ঘিরে কখনো ঘুরিয়ে দেওয়া হতো যে তোমাদের ভোট দেওয়া হবে না, বা কখনো বলা হয়তো তোমাদের ভোট হয়ে গেছে, কখনো বা ভোটাররা ভোট গ্রহণ করতে প্রবেশ করার পরে ভোটার লিস্টে যেহেতু তাদের কোনো সচিত্র পরিচয়পত্র ছিল না, নাম ছিল কিন্তু কোনো বর্তমান যুগে যে একটা সাইন্টিফিক পদ্ধতি আছে তার কোনো কিছু ছিল না, তখন প্রিজাইডিং অফিসার বা শাসক দলের এজেন্ট তারা গায়ে জোরে বলতো আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি বাড়ি চলে যান। এখন যেমন টেন্ডার ভোটের একটা প্রশাসনিক পদ্ধতি আছে। এই বিষয়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস, কেন্দ্রীয় কংগ্রেস ক্ষমতাসীন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক আন্দোলন সংগঠিত হয় যে না, নো ভোট, নো আইডেন্টি কার্ড, নো ভোট, সচিত্র পরিচয়পত্র করতে হবে, না হলে ভোট হবে না। এটাকে সামনে রেখে আন্দোলন, সেই আন্দোলন করতে যে একটা ন্যায্য মানুষের অধিকারের জন্য আন্দোলন, সেখানে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ সারা পৃথিবী লক্ষ্য করে কি দেখল, জ্যোতিবাবুর নেতৃত্বে জ্যোতিবাবুর পুলিশ যেভাবে একটা নিরীহ আন্দোলন হচ্ছে, একদিকে রেল রোড থেকে মিছিল যাচ্ছে, মদনপুরে ফিরাদ আহমেদের নেতৃত্বে পঙ্কজ ব্যানার্জি তখন ছিল কংগ্রেসের তাবড় নেতা, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় তিনি মারা গেছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আমরা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে চিনতাম। পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপর দিক থেকে মিছিল আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন রাস্তাতে, কলকাতার বিভিন্ন রাজপথে মিছিল আসছে, গ্রামগঞ্জ থেকে যে সকল কর্মীরা, অজিত বাজার নেতৃত্বে মিছিল আসছে, বিভিন্ন রাজ্য পর্যায়ে যারা নেতৃত্ব আছেন তাদের নেতৃত্বে মিছিল আসছে। দেখা গেল যে মহাকরণের দিক থেকে হঠাৎ করে কিছু পুলিশ যারা রাস্তাতে পুলিশের যারা প্রশাসনের কাজ দায়িত্ব ছিলেন, দেখভাল করছিলেন, তারা নীরব থাকলেন, কিন্তু কিছু পুলিশ হঠাৎ করে দেখা যাচ্ছে যে তারা হাতে বন্দুক উঠিয়ে চলে এসছে ট্রেনে। তাদেরকে রাস্তাতে যারা কাজের জন্য পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিলেন দেখভাল করার জন্য, তারা ধাক্কা দিয়ে যখন উঠার চেষ্টা করছে সেই সব পুলিশকে, এই পুলিশকে তারা তখন ধাক্কা দিয়ে রাস্তাতে ফেলে দিয়ে তারা নিরীহ মানুষের উপর গুলি চালনা করছে। এখন বর্তমান যারা আকাশবাণী ভবনের এইদিকে যে আপনার দেখবেন গোল করা ঘেরা জায়গাটা, সেই জায়গাতে প্রথমে গুলি হয়, সেখানে ফিরা থাকে এবং মজাপত্র সেখানে উপস্থিত ছিল। সেখানে কি হলো, দেখা যাচ্ছে টিয়ার গ্যাস প্রথমে ছোড়া হয়, টিয়ার গ্যাসের চোখের জ্বলনে মানুষ যখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, চোখে দেখতে পায় না, জল নেই, কিছু নেই, টিয়ার গ্যাস ছোড়া হলে চোখে যন্ত্রণা আসে এবং সেখানে জল না দেওয়া পর্যন্ত সে যন্ত্রণা প্রশমিত হয় না। সেখানে নিরীহ মানুষের উপর টিয়ার গ্যাস এবং তার সাথে সাথে গুলি। এমনকি একজন যুব কংগ্রেসের কর্মী বা একজন কংগ্রেসের কর্মী একটা গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, একটা ট্রাক, যে ট্রাকে মঞ্চ করা ছিল, সে ট্রাকের তলাতে একজন যুব কংগ্রেসের কর্মী সেখানে লুকিয়ে আশ্রয় নিয়েছিল, সেখানেও একজন পুলিশ মাথা নিচু করে তাকে গুলি করে বেরিয়ে গেল। একদম নিরপরাধ, সে একটা আশ্রয়ের জন্য একটা লরির তলে, লরির শেডের তলে সে নিজেকে আশ্রয় নিয়েছে, সেখানেও তার নিস্তার নেই, সেখানেও তাকে গুলি করে আপনার পুলিশ বেরিয়ে গেল। এক সংগঠিত অপরাধ, যেটা সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে এক সংগঠিত অপরাধ কলঙ্কিত কালো দিন হিসাবে থেকে গেল। তৎকালীন সময়ে কংগ্রেসীরা অনেক বুক ভরা আশা নিয়ে বসেছিলেন যে দিল্লিতে যেহেতু দিল্লিতে কেন্দ্র সরকার কংগ্রেস আছে, একটা কিছু বিধি, একটা কিছু ঘটনা ঘটবে। তৎকালীন সময়ে দিল্লিতে কংগ্রেসের একটা ডেলিগেট বাংলাতে এসেছিলেন, তারা কী করলেন, জ্যোতিবাবুর সঙ্গে আলাপ আলোচনা করে রাতের অন্ধকারে তারা দিল্লি ফিরে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই অনুরোধ ছিল যে এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর সাথে আপনারা দেখা করবেন না, কিন্তু তিনি শুনলেন না। সে কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উপেক্ষা করে জ্যোতিবাবুর সঙ্গে রাতের অন্ধকারে মিটিং করে তিনি দিল্লি ফিরে গেলেন। বাংলার কংগ্রেসের পাশে তিনি দাঁড়ালেন না, কেন্দ্রীয় সরকারের কংগ্রেস তৎকালীন সময়
যার ফলস্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা জ্বলন্ত আগুন দিনের পর দিন জমতে থেকে তিনি দেখলেন যে এই কংগ্রেস আর কংগ্রেস করা যাবে না, কেননা এই কংগ্রেস সিপিএম প্রায়োজিত কংগ্রেস, সিপিএম স্পন্সর্ড কংগ্রেস, সিপিএম পিছন থেকে এই কংগ্রেসকে সিপিএম কংগ্রেস মুদ্রার এপি টুপি, যেটা আজকে প্রমাণ করে দিয়েছে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম। এবারে লোকসভা নির্বাচনে কাস্তে আতুরে তারা উত্তরীয় পড়ে দুজন সহোদর ভাইয়ের মতো নমিনেশন ফাইল করে যারা বেরিয়ে এসছে, সে অনেকদিন পর সে কথা বাংলার মানুষ আবার সচক্ষে সেটা দেখতে পেলেন। এবার যে মোহাম্মদ সেলিম একদিকে সিপিএমের রাজ্য সম্পাদক, অধীর চৌধুরী একদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি, দুই রাজনৈতিক দলের দুই স্তম্ভ সিপিএমের কাছ থেকে আগে তারা উত্তরীয় করে তারা বেরিয়ে এসছে। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার প্রমাণিত হয়েছে, বারবার সত্য প্রমাণিত হয়েছে। যাই হোক, আজকে সে কংগ্রেসকে আমরা পথসভা করতে দেখি না। আজকে শরণপুর অঞ্চলে কংগ্রেসের সভাপতি আছে, শরণপুর অঞ্চলে কংগ্রেসের দল আছে, শরণপুর অঞ্চলে কংগ্রেসের জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতে 10 জন আছে। কিন্তু আজকে মুক্তার হাসানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শরণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রতি বছরের ন্যায় মানুষকে একটা জিনিসই ফিরে 21শে জুলাই তাৎপর্য বুঝিয়ে দেওয়ার জন্য, 21শে জুলাই কেন ঘটেছিল, কিসের জন্য ঘটেছিল, সেই স্মৃতিকে মানুষের মনে ফিরিয়ে দেওয়া, সেই স্মৃতিকে জানানোর জন্য। কেননা এখনকার নতুন প্রজন্মের ভোটাররা, আমার সামনে যে ছোট ছোট ভাইরা আছে, 21শে জুলাই কী জিনিস তারা জানে না, 21শে জুলাই কেন ঘটেছিল তারা জানে না, তারপরে তাদের জন্ম, তারা অনেক পরে তারা 21শে জুলাই তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, তাদেরকে জানানোর জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জেলাতে, ব্লকে, অঞ্চলে, বুথে, প্রত্যেকটা জায়গায় 21শে জুলাই সমর্থনে পথসভা, আলোচনা সভা, বিভিন্ন সভা সমিতি করে থাকে। এবং 21শে জুলাই প্রত্যেকটা 21শে জুলাই আর একটা 21শে জুলাই ছাপিয়ে দিয়ে নতুন রেকর্ড করে। এবং সারা ভারতবর্ষের মানচিত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, এআইডিএমকে আছে, ডিএমকে আছে, সিপিএম আছে, বহুজন সমাজ পার্টি আছে, আরজেডি আছে, আপনার সমাজ পার্টি আছে, অনেক রাজনৈতিক দল আছে। আর কোনো ভারতবর্ষের রাজনৈতিক দল এত বড় সভা প্রতি বছর একটা সেম নির্দিষ্ট ডেট, সেম নির্দিষ্ট স্থানে সভা আজ পর্যন্ত করে দেখাতে পারেনি। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতাতে 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ মানুষের জমা দেয় শুধু কলকাতায়, মাথা 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 মানুষের, শুধু কালো মাথাতে কলকাতা প্রত্যেকটা রাজপথ ছেড়ে যায়, প্রত্যেকটা রাজপথ থেকে যায়। যাই হোক, আমি একটা কথা বলবো আপনাদেরকে যে দেখুন, তৃণমূল কংগ্রেস যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে সুশাসন, একদিকে মানুষের মধ্যবিত্ত, মানুষের নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য, বিশেষ করে নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছেন, মানুষের সুবিধা পাইয়ে দেশের মানুষকে স্বনির্ভর করছেন এবং মানুষের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে। অপরদিকে সুশাসন ফিরে এসছে। আজকে কোথাও আমাদেরকে শুনতে হয় না গ্রামের পর গ্রাম লুট হয়ে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠে যে আজকে পাহাড় লুটিয়ে গেল, বিপাড়া লুটিয়ে গেল, হোসনাবাদ লুটিয়ে গেল, আজকে নারায়ণপুর উঠে গেল, এই গল্প আমাদেরকে শুনতে হয় না। এখন সেটা ইতিহাস, সেই গল্প আমাদের প্রজন্মকে আমরা বলি যে হ্যাঁ বিগত দিনে এই ঘটনা আমাদের এলাকায় ঘটেছে। আজকে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীকে রাস্তায় হেনস্থা করা হয় না, রাস্তায় গেলে কাউকে ছিনতাই, মারামারি, মার্ডার করা হয় না। যাই হোক, আমরা মুর্শিদাবাদ জেলাতে শুধু নয়, বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভাবে সাফল্য পেয়েছে নির্বাচনে। এবার যে পার্লামেন্টারি নির্বাচন হলো, তার সাথে সাথে যে বিধানসভা উপনির্বাচন হলো, সেখানে অভাবে সাফল্য। 42-এর মধ্যে 29 জন সাংসদ নির্বাচক মণ্ডলী তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করিয়েছেন, জয়যুক্ত করিয়েছেন। অনুরূপভাবে আমাদের এখানে প্রথমে বরানগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচন, তারপরে আবার পরবর্তী 4টা উপনির্বাচনে ব্যাপকভাবে দল জয়লাভ করেছে এবং আগামী দিনে আরও 6টা উপনির্বাচন আছে। নিশ্চিতভাবে 6-6 তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করবেন। এবারে 21শে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1993 সালে 21শে জুলাই দিন ছিল রবিবার, এবারে 1924 সালে 21শে জুলাই দিন রবিবার। এই এক তাৎপর্য। দ্বিতীয় হচ্ছে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উৎসর্গ করতে হবে বাংলার মানুষকে, বাংলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে নয়, সবার জন্য। একটা কথা বলে আমরা আলোচনা শেষ করবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুধু তৎকালীন সময় কংগ্রেসের জন্য করেননি, বাংলার মানুষের জন্য করেননি, সারা ভারতবর্ষের মানুষের জন্য করেছিলেন, সব রাজনৈতিক দলের জন্য করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সে আন্দোলনকে স্বীকৃতি দেয়া, তৎকালীন সময়ে কেরাল ক্যাডারের আইএস অফিসার টি.এন. সেশন তিনি সচিত্র পত্র তিনি করেছিলেন। কোনো রাজনৈতিক দলের কাছে তিনি প্রভাবিত হননি, কারো কাছে তিনি মাথা নত করেননি।
টিএন শেষন মুখ্য নির্বাচন কমিশন ছিলেন, তিনি যার বদৌলতে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ফলস্বরূপ আজকে প্রত্যেকটা মানুষের কাছে আমরা খুব যত্ন সহকারে আমাদের বুক পকেটে যে ভোটার আইডি কার্ডটা আমরা রাখি, কেননা আমরা যে কোনো সরকারি কাজ করতে গেলে সে পাসপোর্ট হোক, সে রেশন কার্ড করা হোক, কোনো আমরা লজিংয়ে বাইরে কোথাও থাকার ব্যবস্থা করার জন্য হোটেল বুকিং করা হোক, বিমান যাত্রার টিকিট করা হোক, রেল যাত্রার টিকিট করা হোক, প্রত্যেকটা বিষয়ে সে ভোটার কার্ড সচিত্র পরিচয় করছে আমাদের অগ্রাধিকার সবার আগে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদৌলতে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ পেয়েছে। গতকালকে মুর্শিদাবাদ বহরমপুর সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক বর্ণাঢ্য সম্বর্ধনা সভা আয়োজন করা হয়েছিল। কেন? মুর্শিদাবাদ জেলা নয়, বাংলায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রথম মুর্শিদাবাদ জেলায় তিনজন সাংসদ তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছে ঘাসের উপর জোড়াপুর থেকে। একদিকে খলিলুর রহমান সাহেব, একদিকে আবু তাহের খান, একদিকে ইউসুফ পাঠান, তিনজনকে কালকে জেলা পার্টি কার্যালয়ে একটা বর্ণাঢ্য পরিবেশে সম্বর্ধনা প্রদান করে আছে। সেখানে আমরা ছিলাম, সেখানে সম্বর্ধিত করা হয়েছে, আমরাও সেখানে সহযোগিতা এবং সম্বর্ধিত করেছি তিনজন সাংসদকে। খুবই ভালো লেগেছে, খুব গঠনমূলক অনুষ্ঠান হয়েছে, তার জন্য জেলা তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়ে